আজকে আমরা ডিসকাস করব কন্ডিশনাল স্টেটমেন্ট অথবা এই টপিকটাকে আরেকটু ব্রডার করে চিন্তা করলে কন্ট্রোল ফ্লো। যে আমি একটা প্রোগ্রাম তার ফ্লোটাকে কন্ট্রোল করব ইউজিং কন্ডিশনাল স্টেটমেন্ট অথবা সুইচ কেস স্টেটমেন্ট। সো কন্ডিশনাল স্টেটমেন্টের ভিতরে মূল ঘটনাটা হচ্ছে যে আমি একটা কন্ডিশন টেস্ট করি, বাট একটা কন্ডিশন টেস্ট করার আগে কোশ্চেন হলো কন্ডিশনটা কিভাবে তৈরি হয়। তো সেটা তৈরি করতে আমরা রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর ব্যবহার করি। সো এখানে আমরা রিলেশনাল অপারেটরগুলো কতদিন ডিসকাস করছি। সো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে যে কোনো রিলেশনাল অপারেটর তার দুই পাশে যেই ভ্যালুগুলা থাকবে সেগুলা ইন্টিজার হইতে পারে, ফ্লোট হইতে পারে, ডাবল হইতে পারে, ক্যারেক্টার হইতে পারে, ইনফ্যাক্ট স্ট্রিংও হইতে পারে। সিতে যদিও স্ট্রিং সেভাবে সাপোর্ট নাই, বাট লাইব্রেরি আছে, সেগুলো দিয়ে চাইলে করা যেতে পারে। বাট দুই পাশে আমার প্রিমিটিভ ডেটা টাইপ অথবা আমার নিজের বানানো ডেটা টাইপ অথবা যেভাবেই হোক না কেন ভ্যালু থাকতে পারে। তো সেই ভ্যালুগুলা থেকে যেই অপারেশনটা বলা হয়েছে কম্পারিজন, সেই কম্পারিজনটা যদি ট্রু হয় তাহলে সে জিরো রিটার্ন, ফলস হয় তাহলে সে জিরো রিটার্ন করে, আর ট্রু হইলে ওয়ান রিটার্ন করে। তার মানে আলটিমেটলি এই এক্সপ্রেশনটার রেজাল্ট হচ্ছে জিরো অথবা ওয়ান, এর বাইরে কিছু হওয়া পসিবল না। সো যে কোনো রিলেশনাল অপারেটর, ছয়টা অপারেটর আছে: লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল অ্যান্ড নট ইকুয়াল। যেটাই থাকুক না কেন আলটিমেট রেজাল্ট হচ্ছে জিরো আর ওয়ান। নেক্সট হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরের দুই পাশে আসলে ট্রুথ ভ্যালু থাকে। সো একটু আগে যেটা বলছিলাম যে এই পাশে যে কোনো ভ্যালু থাকতে পারে, যে কোনো প্রিমিটিভ বা নন প্রিমিটিভ ডেটা টাইপের ভ্যালু, সেটা ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, এনিথিং পসিবল। বাট লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে দুই পাশে দুইটা ট্রুথ ভ্যালু থাকবে। এখন কোশ্চেন হলো ট্রুথ ভ্যালুটা আসবে কোথা থেকে। সো ট্রুথ ভ্যালুটা সাধারণত আমরা এইরকম লজিক্যাল কি বলে রিলেশনাল অপারেটর থেকে যে ট্রুথ ভ্যালুটা পাই, জিরো অথবা ওয়ান, এইটাকেই ব্যবহার করি। এছাড়াও আমাদের বুলিয়ান ভ্যারিয়েবল থাকতে পারে, অথবা আমরা আসলে যে কোনো ভ্যালুকেই ট্রুথ ভ্যালু হিসেবে প্রোগ্রামিংয়ে চিন্তা করতে পারি। তো এই যে যে কোনো ভ্যালুকে চিন্তা করতে পারা, সেটা হচ্ছে জিরো এবং নন জিরো। অর্থাৎ জিরোকে আমরা ফলস ধরি এবং নন জিরোকে আমরা ট্রু ধরি। নন জিরো মানে পজিটিভ এবং নেগেটিভ দুই রকমের ভ্যালুই হইতে পারে, ক্যারেক্টার হইতে পারে, ফ্লোট হইতে পারে, স্ট্রিং হইতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে জিরো এবং নন জিরো, যদি জিরো থাকে মানে ফলস, নন জিরো থাকলে ট্রু। সো দুই পাশে যাই থাকুক না কেন সেটাকে আসলে আমাকে ট্রুথ ভ্যালু হিসাবে কনসিডার করতে হবে। দেন আমরা সিম্পল, আমরা যেই লজিক গেট জানি, অ্যান্ড গেট, অর গেট, সেগুলোর মতো করে আমরা হিসাব করব যে আমার যদি অ্যান্ড হয় তাহলে বোথ কেস ট্রু হইতে হবে ফাইনাল রেজাল্টটা ট্রু হওয়ার জন্য, আদারওয়াইজ ফলস। আর যদি অর হয় তাহলে বোথ কেস যদি জিরো থাকে তাহলে রেজাল্টটা ফলস, মানে দুই পাশেই ফলস থাকলে রেজাল্টটা ফলস, আদারওয়াইজ রেজাল্টটা ট্রু। আর লজিক্যাল নট হচ্ছে যে আমি যদি কোনো একটা ট্রুথ ভ্যালুকে নট করে চেক করি তাহলে আসলে তার অপোজিট রেজাল্টটা আমি চেক করতেছি। সো আমি নট জিরো মানে আসলে ট্রু, নট ফলস মানে মানে নট ওয়ান মানে বা নট ট্রু মানে হচ্ছে আসলে ফলস। এটাকে ইভ্যালুয়েট করা হচ্ছে। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। অ্যান্ড লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে আমি যখন জিরো ব্যবহার করতেছি, সো জিরো মানে এরপরে যদি এন্ড থাকে তাহলে ইরেসপেক্টিভ অফ রাইট হ্যান্ড সাইডের ট্রুথ ভ্যালু, আমার রেজাল্টটা আলটিমেটলি জিরোই হবে। সো আমরা ডিএলডিতে হয়তো বা একটা কন্ডিশন পড়েছি, ডোন্ট কেয়ার। সো এই পাশের ভ্যালুটা আসলে কেয়ার করবে না, মানে দরকার নেই আসলে, কারণ আমি অলরেডি জিরো আছে এবং অ্যান্ড করতেছি। জিরোর সাথে যাই অ্যান্ড করি না কেন রেজাল্ট জিরোই হবে আমি জানি। তার মানে এই পাশের যদি কোনো এক্সপ্রেশন থাকে সেটা আসলে ইভ্যালুয়েট হবেই না, ক্যালকুলেশনই হবে না ওই পাশটা। একইভাবে অরের ক্ষেত্রে যদি একটা পাশে ওয়ান থাকে, লেফট সাইডে, এটা লেফট থেকে রাইটের দিকে যাবে, লেফট সাইডে যদি ওয়ান থাকে তাহলে রাইট সাইডে যাই থাকুক না কেন একটা ওয়ান থাকা মানেই অর গেটের রেজাল্ট ওয়ান, তাহলে সে আর এই পাশে ডান পাশে কোনো এক্সপ্রেশন থাকলে সেটাকে ইভ্যালুয়েট করবে না। সো এইটুকু ফান্ডামেন্টাল কনসেপ্ট আমাদের কন্ডিশনাল অপারেটরের ক্ষেত্রে লাগবে। এই দুইটা জিনিস আমরা এখানে ব্যবহার করি। সো থার্ড আরেকটা জিনিস যেটা অলরেডি বললাম, যে ট্রুথ ভ্যালুটাকে আমরা কিভাবে চিন্তা করব ইফ এলস এর ক্ষেত্রে বা প্রোগ্রামিং এর ক্ষেত্রে, স্পেশালি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা হচ্ছে জিরোকে ধরতেছি ফলস এবং এনি নন জিরো ভ্যালুকে ধরতেছি ট্রু। সো এই হচ্ছে আমাদের
কন্ডিশনাল স্টেটমেন্টের ফান্ডামেন্টাল ট্রুথ ভ্যালু জেনারেশন প্রসেস। অ্যান্ড দেন আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টের দুইটা কিওয়ার্ড আছে, একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে এলস। এটাকে বিভিন্ন ভাবে কম্বিনেশন করে সাজানো যেতে পারে। ফর এক্সাম্পল, শুধু ইফ থাকতে পারে, একটা ইফ থাকতে পারে, একটা এলস থাকতে পারে, একটা ইফের পরে একটা এলস ইফ থাকতে পারে, তার মানে আরো একটা কন্ডিশন। অনেকগুলো ইফ থাকতে পারে পরপর। ইফ এলস এর আমরা এই ঘটনাটাকে বলি ইফ এলস ল্যাডার। এছাড়া নেস্টেড কন্ডিশনও হইতে পারে, যে একটা কন্ডিশন তার ভিতরে গিয়ে আবার একটা কন্ডিশন চেকিং। সেখানে কয়েকটা সিনট্যাক্স দেখানো হয়েছে যে কি কি পসিবল কম্বিনেশন হইতে পারে। যেমন শুধু একটা ইফ থাকতে পারে, এখানে একটা কন্ডিশন, কন্ডিশনের ভিতরে কি থাকবে, কন্ডিশনের ভিতরে এরকম রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, ট্রুথ ভ্যালু মিলে একটা এক্সপ্রেশন থাকবে। দেন হচ্ছে এক্সিকিউশন অফ ইফ ব্লক। যদি এই ভ্যালুটা ট্রু হয়, মানে নন জিরো যদি কোনোভাবে ইভ্যালুয়েট করে পাওয়া যায় কন্ডিশন এক্সপ্রেশন থেকে, তাহলে এর ভিতরে যেই ব্লকটা আছে সেটা এক্সিকিউট করবে, এখানে যেই কোডগুলো থাকবে সেগুলো এক্সিকিউট করবে। যদি এই লাইনটা, এই কন্ডিশনটা এক্সপ্রেশন ইভ্যালুয়েট করে ফলস পাওয়া যায় বা জিরো পাওয়া যায়, তাহলে এই ভিতরে কখনোই সে প্রোগ্রামটা এক্সিকিউট করবে না। যদি এমন হয় যে এই পাশে ট্রু আছে, তাহলে ভিতরে যাওয়ার কথা। তো এর সাথেই যদি এই ইফের এগনেস্ট একটা এলস থাকে, তাহলে সেই কন্ডিশনটা আর এক্সিকিউট করবে না, কারণ এলসটা এক্সিকিউট করবে হচ্ছে ফলসের ক্ষেত্রে। সো ইফ যদি এখানে ফলস হয়, তাহলে হচ্ছে এলসটা এক্সিকিউট করবে। একইভাবে আমার যদি এমন হয় যে একটা কন্ডিশন, দেন আমি আরো একটা কন্ডিশন আসলে চেক করতে চাচ্ছি, তাহলে সেটা আমার কন্ডিশন মাল্টিপল আসবে। এলস এর পরে আরেকটা ইফ, যেহেতু কন্ডিশন লাগবে, কন্ডিশন আনতে হলে ইফ লাগবে। তো এলস হচ্ছিল এইটার জন্য ফলস হইলে এইখানে আসবে। এখন আমি আরেকটা কন্ডিশন চেক করতেছি, সেটা ট্রু হইলে এই ভিতরে যাব। একইভাবে এইটার এগনেস্টে আরেকটা আমি এলস ব্লক দিতে পারি, মানে এই ইফটার এগনেস্টে এই ইফটাও যদি ফলস হয়, তাহলে এই ব্লকটা এক্সিকিউট করবে। এইভাবে আমাদের ইফ এলস এর আমরা ল্যাডার তৈরি করতে পারি। সো সবসময় যে এরকম অনেকগুলা ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ শেষে এলস এরকম থাকবে, বিষয়টা এরকম না। আমার এমন হইতে পারে লাস্টের এলসটা নাই, আমার এমন হইতে পারে সব ইফ। সো প্রত্যেকটা ইফ হচ্ছে আসলে একটা ইন্ডিভিজুয়াল ইফ ব্লক, একটা আরেকটার সাথে আসলে কোনো রিলেশন নাই। বাট এলস ইফ থাকলে তাদের আগের কন্ডিশনটার ফলসের সাথে তার একটা রিলেশনশিপ আছে। যদি ট্রু হয়, তাহলে তার আর কোনো কাজ নেই এখানে। ইফ থাকলে প্রত্যেকটা ব্লকই আসলে এক্সিকিউট করবে এইখানে। সো এই ধরনের এক্সারসাইজ আসতে পারে যে এখানে একটা এক্সপ্রেশন দেয়া আছে, দেন আবার এখানে এসে আরেকটা এক্সপ্রেশন। সো এইভাবে এক্সপ্রেশনগুলো ইভ্যালুয়েট করতে করতে একটা সময় গিয়ে ফাইনালি একটা রেজাল্ট বের করতে বলবে। কন্ডিশনগুলো নেস্টেড হইতে পারে, যে ইফের ভিতরে একটা ব্লক চলে আসতে পারে আরেকটা কন্ডিশনের। সো ইফ এলস, শুধু ইফও থাকতে পারে, এলস নাই। অথবা ইফের ভিতরে এখানে এলস এর পরে আবার একটা কন্ডিশন, এলস ইফ, এরকম হইতে পারে। সো এরকম আসলে বিভিন্ন রকমের পসিবিলিটিস আছে। সো এখানে একটা সিমুলেশন দেখানো হয়েছে যে আসলে সি প্রোগ্রামিং যে ট্রু আর ফলস কে জিরো এবং নন জিরো হিসেবে কম্পিউট করে, সেটা জাস্ট চেক করা। যে আমি যদি ওয়ান দেই, তার মানে নন জিরো, তাহলে সে এই ব্লকটাকে এক্সিকিউট করার কথা। সো এটাকে যদি আমরা রান করি, তাহলে দেখবো আসলে এইভাবেই কাজটা হচ্ছে। সো এইখানে যদি আমি জিরো দেই, জিরো তো আর আমরা বসাই না, আমরা হচ্ছে কোনো একটা এক্সপ্রেশন থাকবে, সেই এক্সপ্রেশনটাকে ইভ্যালুয়েট করে যদি জিরো আসে, কারণ আলটিমেট এখানে ট্রুথ ভ্যালু আসবে। সো ট্রুথ ভ্যালুটা জিরো হইতে পারে, নন জিরো হইতে পারে। জিরো হওয়া মানে ফলস, তার মানে সে আসলে এই ব্লকটা এক্সিকিউট করে নাই। এই ব্লকটা এক্সিকিউট করলে ট্রু প্রিন্ট করার কথা ছিল, সে এই ব্লকটাকে এক্সিকিউট করেছে। সো একইভাবে আমরা অন্য কোনো ভ্যালু দিয়ে দেখতে পারি। আমরা নেগেটিভ ভ্যালু দিয়ে দেখতে পারি, আমরা ফ্র্যাকশন ভ্যালু দিয়ে দেখতে পারি, আমরা হচ্ছে জিরো দিয়ে দেখতে পারি, মানে জিরো ফ্র্যাকশন দিয়ে দেখতে পারি। সো এটা জিরো মানে আসলে জিরোই। তো আমরা যদি এটাকে এক্সিকিউট করি, সো এই কন্ডিশনটা, মানে ইফ ব্লকটা এক্সিকিউট করে নাই, কারণ এটা তো আসলে জিরো। সো ফ্র্যাকশনে জিরো থাকলে সেটা আলটিমেটলি ট্রুথ ভ্যালু হচ্ছে ফলস। একইভাবে আমাদের হচ্ছে যদি কোনো একটা ক্যারেক্টার থাকে, সিতে যেহেতু ক্যারেক্টার নিয়ে কাজ করা যায়, আলটিমেটলি ক্যারেক্টারের ভিতরে আসলে একটা ইন্টিজারই থাকে। সো সেটা একটা ট্রুথ ভ্যালু হিসেবে হিসাব হবে। যদি এখানে ক্যারেক্টার আপনি জিরো লেখেন, সেটাও একটা ক্যারেক্টার। আমি ওটা একটু দিয়ে দেখি, এরকম মনে হয় এক্সাম্পল দেওয়া নেই। সো আমি যদি এরকম জিরো লিখি, এটাও আসলে একটা ক্যারেক্টার। জিরো মানে এটার আস্কি ভ্যালু হচ্ছে 48। সো সে ট্রুই পাচ্ছে, এই ব্লকটা এক্সিকিউট হচ্ছে। তো নেক্সট হচ্ছে
এখানে একটা স্ট্রিং দেয়া যেতে পারে, সিতে আমরা এইভাবে স্ট্রিং লিখতে পারি। সো স্ট্রিং, এই স্ট্রিংটাও ইটসেলফ একটা মানে ইন্টিজার নাম্বারই আসলে ওটার ভিতরে আছে। সো আলটিমেটলি আসলে এটা একটা ট্রুথ ভ্যালু, মানে ট্রু ভ্যালু আর কি। দেন সেই ভ্যালুগুলো আমি এখানে দিয়ে দেখছি, এখন হচ্ছে আমি ভ্যারিয়েবলে রেখে এই প্রসেসগুলা টেস্ট করতে পারি যে আসলে এতক্ষণ যা যা দেখলাম সেগুলো আসলে এখানে কাজ করে কিনা। একই জিনিস এখানে একটা অ্যাসাইনমেন্ট করা যেতে পারে। সো আমি যদি এখানে কোনো অ্যাসাইনমেন্ট করি, এই ধরনের এক্সাম্পল আসতে পারে। সো এখানে অ্যাসাইনমেন্ট করা মানে এর ভ্যালু 5, তার মানে আসলে এখানে 5 আসতেছে। বা এখানে একটা বড় এক্সপ্রেশন থাকতে পারে, গতদিন আমরা এক্সপ্রেশন ইভ্যালুয়েট করা দেখছি, সো সেগুলোকে আপনি বের করে, মানে ইভ্যালুয়েট করে বের করবেন যে আসলে এখানে কি জিরো আসে না নন জিরো আসে। নন জিরো মানে এই ব্লকটা এক্সিকিউট করবে, যদি জিরো আসে তাহলে এলস ব্লকটা এক্সিকিউট করবে। সো ইকুয়ালিটি অপারেটর দিয়ে আমরা টেস্ট করি, আসলে এখানে কি করি টেস্ট, যে একটা ভ্যালু এ, যার ভ্যালু ছিল জিরো, ভ্যালুটাকে এখন আমি 5 এর সাথে ইকুয়ালিটি টেস্ট করতেছি, তো জিরো আর 5 তো ইকুয়াল না, তার মানে ফলস আসে। সো আলটিমেটলি এখানে একটা জিরো ভ্যালু আসে। এটা আমরা গতদিন দেখছি যে আসলে এ ইকুয়াল ইকুয়াল 5 এটা করলে কম্পিউটার বা আমাদের সিপিইউ যে ক্যালকুলেশন করে জিরো বের করে। একইভাবে আমরা যে কোনো লজিক্যাল অপারেটর দিয়ে এই টেস্টগুলা চেক করে দেখতে পারি। এখানে কিছু এক্সারসাইজ দেয়া আছে, এগুলো খুবই সিম্পল এক্সারসাইজ, আমি খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, কিন্তু এ ধরনের এক্সারসাইজ গুলাই হচ্ছে ভ্যালুগুলা চেঞ্জ করে বা একটা কমপ্লেক্স অপারেশন দিয়ে আসতে পারে এই ধরনের কেস। এবং একই ধরনের কাজ অনেকভাবে করা যায়, সো সেই জিনিসগুলাও বিভিন্নভাবে আপনাকে এক্সপ্রেশন দিয়ে বলতে পারে যে কোন এক্সপ্রেশনটা কারেক্ট। সো মাল্টিপল এক্সপ্রেশন কারেক্ট হইতে পারে, তো সেখান থেকে হয়তো বা আপনাকে বললো যে কোনটা ইনকারেক্ট সেটা বের করো, সো তিনটা কারেক্ট একটা ইনকারেক্ট, সো আপনাকে ইভ্যালুয়েট করে বের করতে হবে। সো এখানে হচ্ছে জাস্ট ইকুয়ালিটি টেস্ট করা হয়েছে, দেন হচ্ছে পাশ ফেলের জন্য আমার একটা ভ্যালু লাগবে, যেটার সাথে মানে বেঞ্চমার্ক ভ্যালু লাগবে, যেটার সাথে কম্পেয়ার করে আমি বের করব। সো আমার ওই ভ্যালুটা জানা লাগবে। দুইটা নাম্বার করতে হলে আমাকে দুইটা ভ্যারিয়েবলের ভিতরেই আসলে কম্প্যারিজনটা করতে হবে, ছোট করতে হলে লেস দেন চেক করতে হবে, বড় ওর জন্য গ্রেটার দেন। যদি তিনটা নাম্বার লাগে তাহলে সেটাকে আমি এইভাবে করতে পারি যে দুইটা নাম্বার এ এবং সি দুইটার চেয়েই সে বড়, তাহলে দুইটার চেয়েই বড় হইতে হলে আমাকে দুইটা কন্ডিশনই ট্রু হইতে হবে, তার মানে মাঝখানে এন্ড অপারেশন ইউজ করতে হবে। তো এটাকে আমরা এইভাবে করতে পারি, আর এটাকে আরো অনেকভাবে করা যেতে পারে। লজিক্যাল এটাকে কি বলে, নেস্টেড ইফ দিয়েও করা যেতে পারে। অড ইভেন টেস্ট, তো অড ইভেন অনেকভাবে করা যেতে পারে, এটা নিয়ে একটু পরে আমি আবার ডিসকাস করব। তো জাস্ট সিম্পলি আমরা মডুলাস করছি, সো মডুলাস হচ্ছে দুই দিয়ে ভাগ দিলে জিরো অথবা ওয়ান যে কোনো একটা ভ্যালু আসবে, কারণ আমরা জানি কোন একটা নাম্বার দিয়ে ভাগ করলে ভাগশেষ জিরো থেকে n-1 এর মাঝখানে আসে, তাহলে টু দিয়ে যেহেতু ভাগ করছি তাহলে জিরো আর ওয়ান এটাই হবে, আর কিছু হওয়ার সুযোগ নেই। তো জিরো যদি হয় তার মানে সংখ্যাটা ইভেন, ওয়ান হলে সংখ্যাটা অড। তার মানে এখানে কিন্তু একটা এক্সপ্রেশন ইভ্যালুয়েট করে ফাইনালি একটা ট্রু ভ্যালু আসছে, দেন সেখানে ইভেন প্রিন্ট করা হয়েছে। একইভাবে যদি 11 হয় তাহলে অড প্রিন্ট হবে, কারণ সেখান থেকে এই পাশে ওয়ান থাকবে আর এই পাশে জিরো, তার মানে ফলস এই কম্পারিজন অপারেটরটা। একইভাবে লিপিয়ারের জন্য হচ্ছে আমরা এখানে দেখাইছি যে আমাকে আসলে শুধু 4 বছর দিয়ে চেক করলে হবে না, কারণ একটা ডেফিনেশন আছে বা ম্যাথমেটিক্যাল হিসাব অনুযায়ী আমাকে 100 বছর এবং 400 বছর পরের বছরগুলোকেও টেস্ট করতে হবে। সো সেঞ্চুরি ইয়ারগুলো হচ্ছে জেনারেলি নট লিপ ইয়ার, বাট 400 সেঞ্চুরি ইয়ারগুলো হচ্ছে লিপ ইয়ার। সো এই এক্সপ্লেনেশনটা যদি কারো জানা না থাকে একটু ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন। এখানে লজিক্যাল দি অ্যান্ড অপারেটর ব্যবহার করা হয়েছে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে আমি এই যখন একটা ইফ এলস থাকবে তখন কোন ওয়ার্ডারে আমার প্রোগ্রামটা দেয়া থাকবে সেটা একটা ইম্পর্টেন্ট ভ্যালু অ্যাড করে, মানে ইম্পর্টেন্ট মানে ডিটেলস, যে আমি যখন কোনো একটা, ফর এক্সাম্পল এই গ্রেড ইভ্যালুয়েশনটাই আমি যদি এখানে সিম্পলি 40-র চেয়ে বড়র জন্য চেক করা শুরু করতাম, তারপরে 50-র চেয়ে বড়, তারপরে 60-র চেয়ে বড়, তারপরে 70-র চেয়ে বড়, এভাবে না করে, তাহলে কিন্তু শুরুতে 90 নাম্বারটাও 40-র চেয়ে বড়ই, তাহলে সে এখানেই চলে আসতো। সো 90-র কন্ডিশনটা পরে দিলে কোনো লাভ হবে না। সো যে কোনো কেস ইফ এলস যদি থাকে ব্লকটা আমাদেরকে একটু ভালো করে চেক করতে হবে যে নাম্বারগুলা কি আসলে
আগের কন্ডিশন দিয়ে স্যাটিসফাই করে ফেলতেছি কিনা, যেটা কারেক্ট আউটপুট না। So, এই ধরনের কেসেস দেয়া আছে কিনা এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তো এইরকম কমপ্লেক্স অ্যান্ড অর থাকতে পারে, যে এখানে একটা অ্যান্ড আছে, তার সাথে আবার আরেকটা অ্যান্ড আছে, আবার আরেকটা অ্যান্ড আছে, মাঝখানে অর থাকতে পারে। সো এরকম এক্সপ্রেশন দিলে জাস্ট এখন কাজ হচ্ছে শুধু এক্সপ্রেশনগুলোকে ইভ্যালুয়েট করা। এরকম নেস্টেড ইফ এলস থাকতে পারে। সো এখানে আরেকটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের এক্সাম্পল হচ্ছে টার্নারি অপারেটর দিয়ে আমরা এটাকে করতে পারি। সেটা হচ্ছে একটা কন্ডিশনটা আগের মতোই এতক্ষণ যে আলোচনা করছি, যে আমার একটা কম্পারিজন এবং লজিক্যাল অপারেটর দিয়ে, এবং সে তার ভিতরে আবার আমার যে কোনো ধরনের অপারেটরই থাকতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ, প্লাস প্লাস মাইনাস মাইনাস, তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট, এরকম অনেক কিছু থাকতে পারে। সো এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে তার প্রথম অংশটাকে এক্সিকিউট করাবে, আর ফলস হলে সেকেন্ড অংশটাকে সে এক্সিকিউট করাবে। তাহলে এইটা অনুযায়ী কিন্তু আমাদের একটা এক্সাম্পল প্রোগ্রাম দিতে পারে। ফর এক্সাম্পল এখানে কিছু এক্সারসাইজ দেয়া আছে, যে আমি একটু আগে যে প্রোগ্রামগুলো করছি সেই প্রোগ্রামগুলোই আমি আসলে চাইলে এইখানে আবার টেস্ট করতে পারি কন্ডিশনাল অপারেটর দিয়ে, টার্নারি অপারেটর দিয়ে। তো সিম্পলি আমি কন্ডিশনটা চেক করতেছি, আমাকে ইফ এলস এইসব কথা লেখা লাগতেছে না। যখন দুইটা মাত্র কন্ডিশন তখন আমরা সিম্পলি এটা করতে পারি। মাল্টিপল হইলেও এটা করা যাবে, এখানে খুব সম্ভবত মাল্টিপলের এক্সাম্পল দেয়া নাই। হ্যাঁ দেয়া আছে নাকি? হ্যাঁ, এখানে হচ্ছে প্রথমে এটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এই কেসটা হইতে পারে পজিটিভ। না হইলে আমি আবার টেস্ট করতেছি এটা কি লেস দেন 0, যদি লেস দেন 0 হয় তাহলে সে নেগেটিভ। আর যদি সেটাও না হয়, অলরেডি এটা হয় নাই, দেন এটাও হয় নাই, তার মানে এই দুইটা কেসই ফলস হওয়ার পরে এইখানে সে গেছে, সেটা হচ্ছে 0। সো এরকম আসলে টার্নারি অপারেটর দিয়ে অনেকগুলা ইফ এলস কে শর্টকাটে এক জায়গায় নিয়ে আসা যায়। সো এরকম এক্সারসাইজ বা একটা কোশ্চেন দিয়ে আপনাকে আউটপুট জেনারেট করতে বলতে পারেন। সো এখানে একটা ম্যাক্সিমাম নাম্বার বের করা খুবই সিম্পল। সো আপনি হুট করে চোখে এইরকম একটা এক্সপ্রেশন দেখলে হয়তোবা মনে হইতে পারে যে আসলে এখানে কি করা হয়েছে, ভ্যারিয়েবলের নামগুলো হয়তোবা চেঞ্জ করে দিল, ABCD XYZ দিল। বাট কাজটা কিন্তু খুবই সিম্পল, এখানে জাস্ট একটা কন্ডিশন টেস্ট করা হয়েছে, দেন এই কন্ডিশনটা ট্রু না ফলস সেটার উপর বেস করে ট্রু হইলে এ এখানে ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করা হয়েছে, আদারওয়াইজ ফলস হলে বি অ্যাসাইন করা হয়েছে। সো আলটিমেটলি এ আর বি এই দুইটার মধ্যে যে কোনো একটা বড় হবে আর একটা ছোট হবে, অথবা দুইটাই সমান হবে, এই তিনটা কেস হইতে পারে। সো ও টেস্ট করতেছে শুধু গ্রেটার দেন, তার মানে এ যদি বড় হয় তাহলে এটা একটা কেস, এ বড়। আরেকটা কেস হতে পারে যে এ বড় না, এখন বড় না হয়ে দুইটা হইতে পারে, একটা হইতে পারে সমান আর একটা হইতে পারে এটা ছোট। তো তাতে কিছু যায় আসে না, দুইটাই ফলস। সো যদি এটা বড় হয় তাহলে এ হচ্ছে এখানে বসে যাবে, আর যদি এটা বড় না হয় তার মানে সমানও হইতে পারে ছোট হইতে পারে, সেক্ষেত্রে বি বসে যাবে। সমান হইলে বি বসলে কোনো ক্ষতি নাই, এ আর বি দুইটাই সমান। আর যদি ছোট হয় এ, তার মানে তো বি বড়, তাহলে বি এখানে বসে গেল। তাহলে দেন আমি সেটা দিয়ে কোনো একটা কাজ করলাম। সো এইরকম হুট করে কোনো একটা এক্সপ্রেশনের ভিতরে কিন্তু শর্টকাটে এইরকম একটা জিনিস দেয়া থাকতে পারে। এখানে মিনিমাম বের করা হয়েছে, একইভাবে মিনিমাম বিটুইন 3 নাম্বার এখানে বের করা হয়েছে। সো এইগুলো আমি খুব একটা আর এক্সপ্লেইন করতেছি না, বাট এইরকম সিনারিও আসতে পারে। মিনিমাম লিপিয়ার টেস্ট সব কন্ডিশনাল অপারেটর দিয়ে আসলে টেস্ট করা হয়েছে। এখানে দেখেন একটু আগে ইফ এলস এর যে কন্ডিশনটা ছিল, ম্যাক্সিমাম কি বলে এটাকে গ্রেডিং করার, সেটা কত বড় ছিল, আর এখানে কত শর্টকাটে জিনিসটাকে বের করে ফেলা হয়েছে। যদিও শর্টকাট করাটা আসলে তেমন কোনো ইম্পর্টেন্ট উদ্দেশ্য না, বাট এখানে যেটা জানার উদ্দেশ্য সেটা হচ্ছে আমাকে যে কোনো ধরনের সিনটেক্স যদি দেয় আমি যাতে সেই সিনটেক্স থেকে ইভ্যালুয়েট করে এক্সপ্রেশনটাকে বের করতে পারি। কারণ এমসিকিউতে আসলে কোড আপনাকে লিখতে দিবে না, আপনাকে একটা কোড দিয়ে দিবে। আইদার সেই কোডটা মানে ভালো কেস হইতে পারে, তার মানে হচ্ছে এক্সিকিউট করবে সাকসেসফুলি, তাহলে আপনার এক্সপ্রেশনগুলো ইভ্যালুয়েট করে যে রেজাল্ট আসে সেই রেজাল্টটা বের করতে হবে। আর যদি দেখেন যে না এটা আসলে করা যাচ্ছে না, তাহলে সিনট্যাক্স এরর বা অন্য কোনো এরর থাকলে সে কোন এরর হবে সেটাকে আপনার বের করতে হবে। তাহলে এই হচ্ছে ওভারঅল আমাদের একটা ডিসকাশন অন টার্নারি অপারেটর। দেন হচ্ছে সুইচ কেস স্টেটমেন্ট। তো সুইচ কেস স্টেটমেন্ট হচ্ছে যে
কাইন্ড অফ ইফেলস এর মতোই টার্নারি অপারেটর যেরকম একটা শর্টকাট নিয়ে আসছে, এটাও কাইন্ড অফ একটা শর্টকাট, একটু ডিফারেন্ট জিনিস। সে কি করে, সে একটা সুইচ এক্সপ্রেশন লেখে, মানে সুইচ সিনট্যাক্স লেখে, দেন হচ্ছে এখানে প্যারেন্থেসিসের ভিতরে একটা এক্সপ্রেশন লেখে। এই এক্সপ্রেশনটা এগেইন একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, অর্থাৎ এতক্ষণ আমরা যা আলোচনা করছি যে একটা রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, এবং তার ভিতরে যে কোনো কম্বিনেশন অফ অপারেটর একটা এক্সপ্রেশন থাকতে পারে, সেই এক্সপ্রেশনটা এখানে বসানো হবে। সো এখানে যেটা করে, একটু আগে আমি যখন ইফ এলস বলছিলাম তখন বলছিলাম যে ইফ এলস এর ভিতরে এই জায়গাটায় সে পুরো এক্সপ্রেশনটাকে ইভ্যালুয়েট করে, করে ট্রুথ ভ্যালু নিয়ে আসে, জিরো অথবা নন জিরো। বাট এইখানে সে ট্রুথ ভ্যালু আনে না, অর্থাৎ জিরো নন জিরো হিসাবে এখানে আসে না, সে এখানে একটা ভ্যালু হিসাবে আসে এবং ইন্টিজার ভ্যালু হিসাবে আসে। সো ভ্যালুটা ইন্টিজারের জায়গায় ক্যারেক্টারও থাকতে পারে, আমরা জানি যে ক্যারেক্টার ডাটা টাইপ হচ্ছে বিহাইন্ড দ্য সিন ইন্টিজারে স্টোর করা হয়। সো সেক্ষেত্রে আমরা এই দুইটা ডাটা টাইপকে আসলে কনসিডার করতে পারি। বাকি স্ট্রিং বা ফ্লোট এই বা ডাবল মানে ফ্র্যাকশনাল নাম্বার, সেগুলা এই সি প্রোগ্রামিং এর সুইচ কেস স্টেটমেন্টে আসলে কাজ করবে না। নেক্সট হচ্ছে যে কেসগুলা। কেস কি, কেস কিভাবে লিখতে হয়, যে একটা কেস সিনট্যাক্স বা কিওয়ার্ড, দেন হচ্ছে এই যে এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট হয়ে একটা ভ্যালু জেনারেট হলো, সেই ভ্যালুটা আসলে কত, এই বিষয়টা আপনাকে ক্যালকুলেট করতে হবে। সো সেই একটা ভ্যালুর সাথে যদি ম্যাচ করে তাহলে এই ধরনের একটা কোড এখানে এক্সিকিউট করবে। আরেকটা ভ্যালুর সাথে, ফর এক্সাম্পল এখানে আমার কাছে অনেকগুলো এক্সপ্রেশন ছিল, ইভ্যালুয়েট হয়ে আমি ধরলাম যে আমার কাছে তিনটা ভ্যালু পসিবল, ধরেন শেষে একটা মড আছে, সো জিরো ওয়ান টু এই তিনটা হচ্ছে আমার পসিবল, থ্রি দিয়ে মড করছি, তাহলে এই তিনটার বাইরে কিছু আসবে না। তাহলে সিম্পল, আমার হচ্ছে তিনটা কেস থাকবে, এখানে জিরো থাকবে, এখানে ওয়ান থাকবে, এখানে টু থাকবে। সো এটা হচ্ছে আমাদের বেসিক সুইচ কেসের একটা সিনট্যাক্স। এখন আমরা যে কোনো সময় সুইচ কেস লিখলে একটা এডিশনাল ব্লক লিখি, সেটা হচ্ছে ডিফল্ট ব্লক। সো ডিফল্ট ব্লক হচ্ছে যদি এই কেসগুলা না ঘটে, অর্থাৎ আমি তো তিনটা ভ্যালু এখানে বললাম একটু আগে, জিরো ওয়ান টু, বাট আনএক্সপেক্টেডলি যদি অন্য কিছু আসে, অথবা আমি যেটা বলছি যে মড করা হয়েছে, ফর এক্সাম্পল মড করা হয়নি অন্য কিছু, তাহলে অল কম্বিনেশন যেটা এই কেসগুলা হ্যান্ডেল করতেছে না, সেগুলো হচ্ছে আমাদের ডিফল্ট যে ব্লকটা থাকবে সেটা দিয়ে এক্সিকিউট করা হবে। সুইচ কেসের ভিতরে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে সে যদি কোনো একটা ভ্যালুর সাথে ম্যাচ করে, তাহলে তারপরে সবগুলা ভ্যালুই সে, মানে তারপরে আর কেস সে চেক করে না। অর্থাৎ আমি যদি ধরি এখানে জিরো ছিল, এখানে এক্সপ্রেশনও জিরো আছে, তাহলে জিরো জিরো ম্যাচ করছে, তাহলে সে এই ব্লকটাকে এক্সিকিউট করার কথা। এখন সে শুধু এই ব্লকটাকে এক্সিকিউট করে না, সে আসলে নিচের অল ব্লককে এক্সিকিউট করে। এখন এটা তো একটা সমস্যা। সো এই সমস্যাটা, মানে এটা সমস্যা না, ডিজাইনটা আসলে ওভাবে করা হয়েছে, ওটার ইউজ কেসও আছে, যাই হোক। সো এই জন্য আমরা কি করতে পারি, প্রত্যেকটা কেসের ভিতরে একটা করে ব্রেক স্টেটমেন্ট দিতে পারি, অর্থাৎ এই ব্লকটা এক্সিকিউট করার পরে যদি সাকসেসফুলি এটার সাথে ম্যাচ করে, তাহলে এই ব্লকটা এক্সিকিউট হবে, দেন শেষ। একইভাবে এখানে এক্সিকিউট করে শেষ, মানে যেই ব্লকটার সাথে ম্যাচ করবে সেখানেই শুধু এক্সিকিউট হবে। ডিফল্টের শেষে আসলে ব্লক দেয়া না দেয়া কিছু যায় আসে না, কারণ এটা আমি শেষে রাখছি সবার। বাট একটা কথা হচ্ছে যে ডিফল্টটাকে আমি আসলে যে কোনো জায়গায় তুলে দিতে পারতাম, তাহলে উপরে দিলে সেক্ষেত্রে আবার ব্লকটা আমার, মানে ব্রেকটা আমার দেয়া লাগবে। সো এইখানে একটা কেস দেখানো হয়েছে যে প্রথমে দুইটা কেসের সাথে সে ম্যাচ করতে পারে, মানে এই কেসটা ম্যাচ করলে এখানে কোনো ব্রেক নাই, তাহলে এটা এটা দুইটাই এক্সিকিউট হবে। বাট এটা যদি ম্যাচ করে, প্রথমটা ম্যাচ করে নাই, যে কোনো একটাই ম্যাচ করবে এখানকার, তো তাহলে এখানে ব্রেক হবে। সো এইরকম একটা আউটপুট, মানে সিনট্যাক্স এখানে দেখানো হয়েছে। এখানেও সেম, যে এইখানে ব্রেক আছে বাট এইদিকে কিছু ব্রেক ছাড়া ব্লক আছে, সো ওই ব্লকগুলো হচ্ছে আমাদের কোনো একটা ম্যাচ করলে পরের ব্লক সহ আউটপুট বা এক্সপ্রেশনগুলো ইভ্যালুয়েট হবে। তো আমরা কয়েকটা এক্সারসাইজ দেখি। এখানে হচ্ছে আমাদের একটা ইন্টিজার ভ্যালু নেওয়া হয়েছে, ডিজিট। সো আমি ডিজিট চেক করতেছি, ডিজিটের কম্বিনেশন হইতে পারে 0 থেকে 9। সো আমি 0 থেকে 9 সবগুলো এক একটা কেস হিসাবে লিখছি। আদারওয়াইজ আমি লিখছি যে ওইটা আসলে ডিজিট না, যদি 2 ডিজিট বা নেগেটিভ নাম্বার আসে।
তো সেক্ষেত্রে এইখানে যে ডিজিট ভ্যালুটা দেয়া আছে সেটা হচ্ছে আমার একটা ইন্টিজার ভ্যালু। সো সে যে কোনো একটা কেসের সাথে ম্যাচ করবে, 0 1 2 3, যেটার সাথে ম্যাচ করবে সেই জায়গাটা প্রিন্ট হবে এবং ব্রেক করে বের হয়ে যাবে। সো যেখানে ব্রেক সেখান থেকে এই সুইচটা বের হয়ে পরবর্তী লাইনে চলে যাবে। সো গ্রেড ইভ্যালুয়েশনের যে প্রোগ্রামটা ছিল সেটাকে আমরা চাইলে এইভাবে করতে পারি। সো এখানে প্রথমে একটু ইফ এলস দিয়ে ইনভ্যালিডটা চেক করে নেওয়া হয়েছে, কারণ হচ্ছে এরকম লেস দেন বা গ্রেটার দেন কেসে দেয়া যাবে না, কেসে এক্সাক্ট একটা ভ্যালু দিতে হবে এখানে। সো ভ্যালুটা হচ্ছে আমার সাধারণত ইন্টিজারেই হয়, বাট ক্যারেক্টারও দেওয়া যায় কারণ ক্যারেক্টার বিহাইন্ড দ্য সিন ইন্টিজারের মধ্যেই স্টোর করা হয়। তাহলে এইরকম আমি এইখানে এসে সুইচ কেস দিলাম কিভাবে, যে আমার ভ্যালু তো 0 থেকে 10-এর মধ্যে হবে, মানে 100-এর মধ্যে হবে, তাহলে আমি সেটাকে 10 দিয়ে ভাগ দিলাম, মানে ভ্যালুটা কমানোর জন্য। আমি চাইলে একেবারে 100 99 98 97 এভাবে সবগুলো লিখতে পারতাম, বাট সেটা তো একটু কষ্টকর হবে। এই জন্য বুদ্ধি খাটায় কি করলাম, এটাকে 10 দিয়ে ভাগ দিলাম, তাহলে যেই গ্রুপে থাকবে সেই গ্রুপে আমি ভ্যালুটা ফেলতে পারবো, যদি আমার গ্রেডিংটা 10-এ হয়, মানে প্রত্যেকটা 10 নাম্বার পর পর গ্রেডিং হয়। বাট আসলে এরকম তো হয় না, অনেক সময় 5-এ হয়, অনেক সময় আরো কমে হয়। তো সেক্ষেত্রে জাস্ট এটা একটা এক্সাম্পল তৈরি করা হয়েছে জাস্ট। সুইচ কেস দিয়ে আমরা ইকুয়ালিটি টেস্ট করতে পারি। এখানে একটা ইন্টারেস্টিং অবজারভেশন আছে যে আমরা এখানে একটা এক্সাম্পল দিছি যে আমি যে নট নেসেসারিলি একটা সিম্পল ভ্যালুই দিয়ে দিব, আমি অন্য যে কোনো এক্সপ্রেশন রাখতে পারি এখানে, বাট ভিতরে আমার একটা ভ্যালু থাকবে। সো এই এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট হয়ে এখান থেকে কি আসবে, এটা যেহেতু ইকুয়ালিটি অপারেটর তাহলে আসলে ট্রু অথবা ফলস, মানে 0 অথবা 1 যে কোনো একটা আসবে, আর কোনো কেস হওয়া পসিবল না। সো ওইভাবে আমরা একটা জিনিস মেলানোর চেষ্টা করছি। তো এক্সাম্পল গুলো দিয়ে আসলে বোঝার চেষ্টা করা যে আসলে কি ধরনের, মানে এই ধরনের সিনারিও হইলে আসলে যাতে আমরা পরিচিত থাকি এবং সেটাকে এমসিকিউ আকারে আসলে যাতে আনসার করতে পারি। তো এখানে কিছু রিলেশনাল অপারেটর দিয়ে আরো এক্সাম্পল দেওয়া হয়েছে যে সুইচের ভিতরে চাইলে রিলেশনাল অপারেটর অথবা এনি কাইন্ড অফ কম্বিনেশন অফ এক্সারসাইজ, মানে এক্সপ্রেশন আমরা চাইলে লিখতে পারবো। এখানে মডুলাস করা হয়েছে। তো এখানে হচ্ছে গ্রেটার দেন চেক করা হয়েছে, গ্রেটার দেন চেক করা হয়েছে, লেস দেন চেক করা হয়েছে। সো এই জিনিসগুলো আমরা একটা এক্সপ্রেশন ইভ্যালুয়েট করলেই, এখানে আরেকটু কমপ্লেক্স এক্সপ্রেশন দেওয়া হয়েছে। সো এখান থেকে একটা রেজাল্ট আসবে, অথবা 0 আসবে, মানে 0 অথবা 1 আসবে। 0 যদি আসে তাহলে আমি আবার সুইচ, মানে নেস্টেড সুইচ করা হয়েছে, করে আমি আরেকটা জিনিস টেস্ট করব। লিপিয়ার টেস্ট করা হয়েছে, এখানে একটা বড় কমপ্লেক্স অপারেশন দিছি, এই পুরোটা থেকে যদি 1 আসে তাহলে লিপিয়ার, আদারওয়াইজ নট লিপিয়ার। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কন্ট্রোল ফ্লো এক্সিকিউট করার ক্ষেত্রে কন্ডিশনাল স্টেটমেন্টের ইউজ কেসেস। সো কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা মূলত 3টা কেসে ভাগ করে দেখলাম, একটা হচ্ছে ইফ এলস, একটা হচ্ছে টার্নারি অপারেটর দিয়ে, আর একটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট দিয়ে। তো আজকের লেসনটা এই পর্যন্তই।